তো আমরা আজকে এই যে লাল যে লেখাটুকু এইটুকুর মধ্যেই ক্লাস নেব। আপনার সিলেবাসে এইটুকু আছে। হ্যাঁ, সিলেবাসে ইংলিশ করা আছে আর আমি এটাকে বাংলা করে নিছি আর কি। হ্যাঁ, প্রথমে প্রথমে দেখেন, আপনারা কিন্তু এর আগে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় যে হেডার এবং ফুডার এই দুইটা কিন্তু আপনারা গোলায় ফেলছেন। হেডার লিখছেন নিচে, ফুডার লিখছেন উপরে। আসলে হেডার মানে তো উপরে, হেডার মানে উপরে, কিন্তু আপনারা হেডার মানে দিচ্ছেন নিচে লেখার জন্য, ফুডার মানে দিচ্ছেন উপরে লেখার জন্য। মার্জিনের উপরে লেখার জন্য হচ্ছে হেডার, আর মার্জিনের নিচে লেখার জন্য হচ্ছে ফুডার। কিন্তু আপনারা উল্টায় দিচ্ছেন, আমি তো গোল্লা মারে দিছি। কারণ মূল কে কে দিচ্ছে জানি না, মূল ভিত্তিটাই তো আপনারা উল্টাই দিচ্ছেন, তাহলে তো আর হয় না। এই জন্য আমি দুইটারই গোল্লা মেরে দিছি। এখানে প্রথমে লেখা আছে কি, একাধিক পৃষ্ঠা সহ একটি নথি তৈরি করুন। তার মানে আমার এই ফাইলটাতে কিন্তু তিনটা পৃষ্ঠা আছে, তাই না? তার মানে এই তিনটা পৃষ্ঠা আমরা কিভাবে করছি, আমরা নিচে নিচে লিখে গেছি, অটোমেটিক তিনটা পৃষ্ঠা কিন্তু হয়ে গেছে। কিন্তু এই পৃষ্ঠাগুলোর কিছু নির্দিষ্ট কাজ আছে। নতুন পৃষ্ঠা নিলে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে নিতে হয়। এমনি লিখতে লিখতে যদি নিচের দিকে চলে যায়, নতুন পৃষ্ঠা বাড়ে, সেই হিসাবটা আলাদা। আমরা তিনটা পৃষ্ঠায় তিনটা অ্যাপ্লিকেশন লিখব, সেক্ষেত্রে একটু ভিন্নতা বা একটু কৌশল অবলম্বন আমাদের করতে হবে। এর কারণ আমরা যে কোনো সময় যে কোনো পেজে বা যে কোনো পৃষ্ঠায় আমরা অ্যাপ্লিকেশন বা যাই লিখি না কেন, যে প্যারাটাই লিখি না কেন, সেটা এডিট করা লাগতে পারে, পেজ লাইন কমা বাড়া হতে পারে। যে কোনো একটা পেজের লাইন কমা বাড়া হলে যেন বাকি পেজগুলো তো কোনো সমস্যা না হয়। যে কোনো একটা পেজ যদি আমি লাইন কমা বাড়া বা এডিট করি, বাকি পেজগুলো যাতে সমস্যা না হয়, এজন্যে একটু টেকনিক খাটাইতে হবে। কি টেকনিক তাহলে এখন এটা দেখি। হ্যাঁ, মনে করেন এখানে একটা পেজ আমার এইটুকু লেখা আছে, এইটুকু লেখার পরে আমার এই পেজে আর কোনো কিছু লেখার দরকার নাই, আমার অন্য একটা পেজে লিখতে হবে। আমি এখান থেকে যদি কিবোর্ড থেকে ইন্টার দেই, অটোমেটিক কিন্তু নিচের দিকে যাবে এবং নতুন একটা পেজের, এই যে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। তাইলে এখন এখানে দুইটা পেজ হয়ে গেল, তাই না? কিন্তু এটা তো আমি কিছু লিখি, এটাকে যদি আমি কিছু লিখি, দেখেন আমি এটাতেও কিছু লিখছি, এটাতেও আর কিছু লেখার দরকার নাই, আমার এটা লেখার প্রয়োজন শেষ। পরবর্তী 3 নাম্বার পেজেও আমি কিছু লিখব। দেখেন আমি এখানে 3টা পেজ নিয়েছি, 3টা পেজেরই আমার কাজ শেষ, আপাতত কাজ শেষ। পরবর্তীতে এই 3টা পেজের যে কোনো একটাতে আমার আবার নতুন করে একটা লাইন সংযুক্ত করতে হচ্ছে। এখন 3টা পেজেরই একেবারে মার্জিনের উপরে লিখছি না আমি, এটার উপরে এটার উপরে এটার, আমার এরকম করে লেখার দরকার ছিল, এই জন্য আমি এভাবে সাজাই লিখছি। কিন্তু পরবর্তীতে অন্য একটা পেজে যখন আমি একটা লাইন বাড়াতে যাবো, এখানে আমি একটা লাইন বাড়ালাম, এখানে একটা লাইন যখন আমি বাড়াচ্ছি, দেখেন সবগুলোরও উপর থেকে নিচে নেমে গেছে এক লাইন, গেছে কিনা? এই এক লাইন যাতে নিচে না নামে সেই কৌশলটা অবলম্বন করতে হবে। কারণ আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো পেজ এডিট করলে যেন অন্য পেজ নষ্ট না হয়, অন্য পেজের যেন সেটিংটা উল্টাপাল্টা না হয়, সেজন্য আমাদের কি করতে হবে সেটা আমরা এখন দেখব। আমার প্রথম পেজ লেখা শেষ হলে, মনে করেন যে এটা আমাদের প্রথম পেজ লেখা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে দিয়ে পেজ ব্রেক দেব। ঠিক আছে, পেজ ব্রেক দিছি, কিন্তু আমি কি দিছি, পেজ ব্রেক দিছি। এবং দ্বিতীয়টা লেখা শেষ হলে, এই দ্বিতীয়টা লেখা শেষ, আমি তৃতীয়টা যাওয়ার জন্য আবার পেজ ব্রেক দেব। এখন দেখেন আমি প্রথমটাতে এক লাইন না, আমি কয়েক লাইন লিখলাম, পরেগুলা কি নড়ছে? এটা আগে থেকে নড়াই ছিল, এই আমি আরো দিলাম এটার মধ্যে, যেমন তার আরো দিতেই আছি, পরেগুলা নড়ে? নড়ে না, পরেগুলা যেমন আছে তেমনই আছে। কিন্তু আগে কিন্তু ওইরকম থাকতো না, আগে
প্রথমেরটায় লিখলে পরেরটায় অটোমেটিক নিচের দিকে নামতে থাকতো। এখন কিন্তু আর নামে না। এরকম অসংখ্য পেজ যদি থাকে আমাদের যদি আলাদা আলাদা ডকুমেন্ট হয়, বলছে না মানে আলাদা আলাদা বিভাগ করে, আলাদা আলাদা ডকুমেন্ট যদি হয়, আমরা কি করব, ইনসার্ট থেকে পেজ ব্রেক নেব। তাহলে কি করব, আমরা ইনসার্ট থেকে পেজ ব্রেক নেব। একটি নথিতে পৃষ্ঠার বিবরণী, তারপরে পৃষ্ঠা নম্বর, ঠিক আছে, এই দুইটা দেখাবো এখন। হ্যাঁ, পৃষ্ঠার বিবরণী এবং পৃষ্ঠা নাম্বার। দেখেন এই পেজটা আমরা তৈরি করছি, বলে দিয়েছি। দাঁড়ান, এখানে আমরা ইনসার্ট থেকে পেজ নাম্বারে যাব। এখানে কয়টা পেজ আছে? 3টা পেজ আছে। এখানে দেখেন টপ অফ পেজ, বটন অফ পেজ, পেজ মার্জিন, এখানে বিভিন্ন, এই যে সেন্টার, কারেন্ট পেজ, এখানে এখানে অনেকগুলো স্টাইল আছে। তা আমরা আপাতত বটন থেকে শিখি। হ্যাঁ, বটনের কোন সাইডে দেওয়া যায়? এটা দেবো, উপরেরটাই দিই। হ্যাঁ, আচ্ছা, এটা দিই। এখানে দেখেন 1 লেখা আছে, তাই না? 1 পেজ, তার মানে আমাদের পেজ আছে কয়টা? 3টা। আমাদের এখানে পেজ নাম্বার দিয়েছি, এই বাকিগুলো পেজ নাম্বার হয়ে গেছে অটোমেটিক। দেখেন 2, নিচে যান 3, তাহলে আমাদের এখানে পেজ কয়টা? 3টা, তাই না? আমরা যদি এখানে এভাবে লিখে দিই, বাই 3, প্রত্যেকটাতে কিন্তু 3 আছে। এখানে দেখেন আমাদের 3টা পেজ। আমরা প্রথম পেজে ঢুকলে বুঝতে পারতেছি যে এখানে 3টা পেজ আছে, 1 অফ 3 পেজের বিবরণী কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? আমরা নিচে আরো কিছু পেজ বাড়াবো। দেখেন এটার নিচে আরো কিছু পেজ আমরা বাড়াবো। দেখেন এখানে এখানে কিন্তু 7টা পেজ হয়েছে। 7টা পেজ যখন হয়েছে, আমাদের কিন্তু 3ই রয়ে গেছে। এখানে আমাদের এটা কি করতে হবে, তখন এটা 7টা পেজ আমাকে বলে দিতে হবে, বিবরণ দিয়ে দিতে হবে। এখন যান আপনি নিচের গুলোতে যান, দেখেন এই পেজটা কত নাম্বার পেজ? 5 নাম্বার পেজ। তাহলে টোটাল পেজ আছে 7টা, 5 নাম্বার পেজ, তার মানে 5-এর 7। বা এটা অন্য স্টাইলও দিতে পারি। এখানে কিন্তু আরো অনেকগুলো স্টাইল ছিল, আমি এখানে ঢুকে আরো অন্য স্টাইল চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। এখানে কিন্তু আরো স্টাইল ছিল। দেখেন এর সাথে পেজ লেখাটা চলে আসছে। এটা সম্ভবত বোঝা গেছে। একই নথিতে ভিন্ন ভিন্ন বিভাগ, এটাও সম্ভবত বোঝা গেছে। পৃষ্ঠার ধরন, নাম্বার, তারিখটা সম্ভবত, সময় আর তারিখ এটা আমরা যখন তখন দিতে পারবো। পদটিকা এটাতে কি লিখছে, এটা তো ভুল আছে বানান। শেষ নোট, শিরোনাম। হ্যাঁ, একই নথির বিভিন্ন বিভাগ কিন্তু আমরা করে ফেলছি। ওই যে আমরা দিয়ে মানে পেজ ব্রেক দিয়ে বিভাগ কিন্তু আলাদা হয়ে গেছে। এটা ওইটাকেই বলছে, মানে বিভিন্ন বিভাগ। আপনি ও আপনার বিভাগের কাজ করলে অন্য বিভাগের সমস্যা হবে না। মানে আপনার পেজে আপনি কাজ করলে অন্য যেটাতে প্রয়োজন কাজ করলে অন্যটাতে সমস্যা হবে না। শিরোনাম, আমরা তো শিরোনাম পেপারে দেখে থাকি, তাই না? বইয়েও কিন্তু দেখে থাকি শিরোনাম। শিরোনামটা কোথায় থাকে? কোনো পেজের উপরে থাকে, উপরে থাকে। সেটা আসলে আমরা হেডার, এখানে ওরা হেডারের কথা বলছে। এখানে শিরোনামটা আসলে হেডারের কথা বলছে। আমরা হেডারটা এর আগেও করছি, তা আমরা হেডারটা আরেকবার দেখি। হ্যাঁ, ইনসার্টে গিয়ে হেডার, এই হেডারের মধ্যে আমরা যা কিছু লিখি না কেন, এখানে মনে করেন যে আমি লিখি ডিমলা
নিমলা পলিটেকনিক ইনস্টিটিউট, মানে এটা আমাদের একটা প্যাড তৈরি করবো মনে করেন। এটা আমাদের কি লিখবো, হিটারে লিখবো। এটাই লেখার পর এটা মাঝখানে নিতে হবে, ঠিক এগুলো তো আমরা জানি আগের থেকেই। ফন্টটা বড় করতে হবে, বোল্ড করতে হবে, তারপরে কালার চেঞ্জ করতে হবে, এগুলো আমরা যা যা করার সব করে নিব, ঠিক আছে। নিচে যদি আমরা আরো কিছু ঠিকানা ঢোকানা লেখা লাগে আমরা লিখে নিব। এটা হচ্ছে কি এই পেজটার শিরোনাম। এখন দেখেন এই শিরোনামটা যখন আমি করছি একটা পেজে করছি কিন্তু আমি, তাই না, প্রত্যেকটা পেজে অটোমেটিক হয়ে গেছে। বোঝা গেছে? তারপর ফুটার, ফুটার তো জানি আমরা, তাই না। ফুটার মানে পেজের নিচে লিখতে হবে, নিচে লেখার জন্য ফুটার। চিহ্নগুলি সন্নিবেশ করি, বিভিন্ন চিহ্ন সন্নিবেশ করতে বলতে। চিহ্ন কি আমরা এখানে অ্যাড করতে পারি হ্যাশ, তারপরে চিহ্ন বলতে এখানে সিম্বলের কথা বলছে। সিম্বল, সিম্বলটা কি ইনসার্টেই আছে এবং এই যে শেষের দিকে, এই শেষের দিকে দেখেন সিম্বল। আমরা সিম্বলগুলো কিভাবে অ্যাড করতে পারি, ইনসার্টে যাব, এখান থেকে দেখেন এই সিম্বলে, মোর সিম্বলে ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য সিম্বল আমরা এখান থেকে পাবো। আমরা কোনো যুক্ত অক্ষর যদি নিজে নিজে লিখতে না পারি আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবো। এই যেমন ব্রাহ্মণবাড়িয়ার, এটা যদি আমরা নেই এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা নিতে পারবো আমরা। এই দেখেন চলে আসছে এখানে। তারপরে এখানে সিম্বলগুলো আছে আসলে নিচের দিকে, এদিকে যান, এই দেখেন বিভিন্ন ধরনের প্রতীক আছে এখানে। গেল, এই দেখেন, হুম, এখানে না করবে না, করবে না, এমনিতে বড় করা যাবে এইভাবে। ও এইটার কথা বলছেন? না না, এখানে যে আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যায় এখানে। হ্যাঁ, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি যখন যেটা প্রয়োজন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মনে করেন এই যে কেসি চিহ্নটা এটা কখন ব্যবহার করতে হয়, এই যে মনে করেন যে আমার এই ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণের ইয়ার নিচে আমি এই জায়গাটাতে কেটে দেবো, আমি যে এরকম একটা চিহ্ন দেই, দেখেন এই চিহ্নটা দিলাম, ঠিক আছে। আমি এইখানে সামনে যদি একটা কেচি চিহ্ন দেই তাহলে কেমন হবে, নিচে বোধ হয় না? ওখানে ক্লিপ দিন না। আচ্ছা দাঁড়ান। এই যে এটাতে আছে, এখানে যদি আমি কেসিটা অ্যাড করে দিই, দেখেন এই যে ওখানে সিলেক্ট করার পরে ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পরে এটা আমি ক্লোজ করে দিলাম, বা ছোটো করে দিলাম, এই দেখেন কেসি চিহ্নটা এখানে চলে আসছে। তার মানে এই চিহ্নটা দিলে এখানে বোঝা যাবে যে এটা এখান থেকে কাটতে হবে, তাই না, এখান থেকে কাটতে হবে। এখানে যদি আমি একটা টেলিফোন নাম্বার দিই, মনে করেন আমি এখানে একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, মনে করেন এটা যে টেলিফোন নাম্বার বোঝা যাবে, বোঝা যাচ্ছে, যাচ্ছে না। তো টেলিফোন নাম্বার যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এটার সামনে যদি এরকম একটা টেলিফোন চিহ্ন দিয়ে দিই, এবার ও,
এবার বোঝা যাচ্ছে না টেলিফোন বড় করি। হ্যাঁ, স্পেস দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। এখন এখন কিন্তু বোঝা যাবে এটা টেলিফোন নাম্বার, তাই না? এর আগে কিন্তু সিম্বল দেওয়ার আগে কিন্তু বোঝা যাচ্ছিল না যে টেলিফোন নাম্বার, তাই না? আমরা এখানে মনে করেন যে এই ব্লাঙ্কটার মধ্যে যদি এই কলমটা মাঝখানে একটা বসাই দিই, তাহলে কেমন হবে দেখেন তো। এই কাছিটা উঠাই দিলাম আমি, এই কাছিটা উঠাই দিয়ে আমি এখানে একটা কলম বসাই দিলাম, একটু মাঝামাঝি দিই। তাহলে মনে হচ্ছে যে এই লাইনের মধ্যে লিখতে হবে, তাই না? এরকম আমরা বিভিন্ন কি করতে পারি, চিহ্ন বা সিম্বল ব্যবহার করতে পারি। তারপর কি আছে, একটি তৈরিকৃত নথি, ক্লিপআর্ট, ইমেজ, তারপরে ইমেজ ফাইল, ওয়ার্ড আর্ট আকৃতি থেকে ছবি সন্নিবেশ, মানে ছবি সংযুক্ত করতে বলছে, তাই না? আমরা দেখেন, আমরা যে কোনো সময় ক্লিপআর্ট থেকে, এখানে ক্লিপআর্ট কোথায়, এটা এই ক্লিপআর্ট থেকে আমরা এখানে এই যে কিছু ছবি এখানে আছে, তোমাদের লিখে দিই আমি। কেন হ্যাঁ হয়েছে, দেখেন কম্পিউটার লিখছি না, COMPUTER, এই দেখেন কম্পিউটার লিখে সার্চ দেওয়ার পরে কম্পিউটারে কিন্তু সিম্বলগুলো এখানে চলে আসছে, স্লো কাজ করতেছে। এখানে ডবল ক্লিক করলে কিন্তু এখানে যেখানে কার্সার রাখা আছে এখানে চলে আসবে। না, একটু সময় দেন। দেখেন চলে আসছে, ডবল ক্লিক করলে ওই ছবিটা, আমি ইচ্ছা করলে আরেকটাতে যদি ক্লিক করতাম সেটাই চলে আসতো। এটাই বলছে এখানে। তারপরে কি আছে, তারপর আছে ছবি সন্নিবেশ, ছবিতে সন্নিবেশ করলাম। ছবি আরও অন্যভাবেও আনতে পারি। ইনচার্ট থেকে আমরা এখানে যদি পিকচারে ক্লিক করি, তাহলে আমাদের ফাইলে যদি কোনো ছবি থাকে বা মেমোরিতে যদি কোনো ছবি থাকে, সেই ছবিগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এত স্লো হয়ে গেল কেন, এটার জন্য মনে হচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি কিন্তু নিয়ে আসতে পারি। এই যে দেখছেন, এগুলো আগে শেখানো হয়েছিল, অবশ্য আগে শেখানো হয়েছিল না।